এখন এইখানে জাস্ট আমরা এই ম্যাথটা বুঝাইছিলাম। এই যে 4.37 আছে, এই পরের গুলো এখন দেখি এখন আচ্ছা দাঁড়াও, এটা আমি এখানে বুঝাই দেই, এই সমস্যা নেই। হুম। এইখানে তো এই যে এই 4.37 যে ম্যাথটা, এটা এখানে খেয়াল করো, এখানে এই বিক্রিয়া দেওয়া এ থেকে A3+, তারপর B3+ থেকে B2+। আমরা এখানে জাস্ট সেল রিয়াকশনটা লিখছি যে এ থেকে A3+, এখানে কিভাবে হবে, এ থেকে এই তোমাদের তিনটা ইলেকট্রন ত্যাগ করে A3+, তারপরে হচ্ছে B3+ থেকে B2+, এটা কিভাবে হবে, B3+ থেকে আমরা প্রথমে B3+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে বি B2+ হবে। বাট এইখানে ক্ষমতা করার জন্য একবারে এই পরবর্তীতে এইখানে তোমার 3 দ্বারা গুণ করছে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে সেল রিয়াকশন হবে এইখানে 3B3+, তারপরে এইখানে যেহেতু তোমার তিনটা ইলেকট্রন এখানে ব্যবহার করা হয়েছে, অতএব এখানে এন হচ্ছে 3। তারপরে সেল রিয়েকশনটা লিখছি, তারপরে E0, এই সেলের মানটা আমরা জাস্ট এখানে বের করছি, এটা তো পারবাই। এখন E0 কি হবে, এখানে তোমার ব্যবহার করা হয়েছে অ্যানোড হিসেবে, আর বি এখানে ব্যবহার করা হয়েছে এখানে ক্যাথোড হিসেবে। তাহলে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, অ্যানোডের জারণ বিভব এখানে দেয়া আছে 1.66, এটা লিখছি। বাট আমাদের বি যেহেতু ক্যাথোড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, তো আমাদের বি এর দরকার বিজারণ বিভব। বাট এইখানে তোমার প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে দিছে B2+ থেকে B3+, মানে এইটা জারণ বিভব দেওয়া, সো আমাদের যেহেতু বিজারণ বিভব দরকার, সো জারণ বিভব যেহেতু +0.77, সো বিজারণ বিভব কি হবে, -0.77। দেন এইখান থেকে E0 সেলের মানটা বের করছি। ওকে, তারপর আমাদের যেটা লাস্টে যেটা আমাদের সূত্র, এটা লিখছি E0 সেল আর এর মান। এখন প্রশ্নে যেহেতু টি এর মান সম্পর্কে কিছু বলে নাই, সো টি হবে 25°C, মানে 298 কেলভিন। তারপর এর এখানে সেল রিয়েক্টর থেকে যেহেতু এখানে দেখা যায় যে এন হচ্ছে 3, তারপর ফ্যারাডে 96,500 লন। ওকে, এখন এইখানে এই ম্যাথটাতে একটু একটু ব্যতিক্রম আছে। এখন আগের এই ম্যাথ গুলাতে আমরা তো এখানে তোমার দেখছিলাম যে সেল রিয়াকশনে উৎপাদে একটা আয়ন এবং একটা পরমাণু থাকে, আবার বিক্রিয়কেও একটা আয়ন এবং একটা পরমাণু থাকে। আবার আমরা ফার্স্ট যে ম্যাথটা এখানে করছিলাম, এইখানেও উৎপাদে একটা আয়ন, এখানে ক্রোমিয়াম আয়ন আর একটা পরমাণু, এবং বিক্রিয়কেও শুধুমাত্র একটা আয়ন আর এখানে একটা পরমাণু। বাট এই ম্যাথটাতে একটু ব্যতিক্রম আছে, এই ম্যাথটাতে উৎপাদে হচ্ছে দুইটা আয়ন আছে। তো এখানে নিয়ম হচ্ছে যে তোমার উৎপাদ বা বিক্রিয়কে এই যতগুলা আয়ন থাকবে সবার এখানে ঘনমাত্রাই লিখতে হবে। ওকে, সো এই জন্য আমাদের আগের ম্যাথ গুলাতে যেহেতু উৎপাদে একটা আয়ন ছিল, আর আমরা জাস্ট একটা আয়নের এই ঘনমাত্রাই লিখছিলাম। বাট এখন যেহেতু দুইটা আয়ন আছে, এখানে দুইটা আয়নের ঘনমাত্রাই গুণ আকারে লিখতে হয়। যেমন উৎপাদে দুইটা আয়ন, একটা হচ্ছে থ্রি প্লাস A3+ এর ঘনমাত্রা লিখছি এইখানে। তারপর হচ্ছে যে B2+, B2+ তার পাওয়ার হিসেবে যাবে এর মোল সংখ্যা, অর্থাৎ 3। বাট এখন এই তোমার প্রশ্নের মধ্যে শুধুমাত্র B3+ এর এই ঘনমাত্রা দেওয়া আছে, এখানে প্রশ্নের মধ্যে এখানে খেয়াল করো, এই শুধুমাত্র B3+ এর ঘনমাত্রা দেওয়া আছে, B2+ এর ঘনমাত্রা কিন্তু দেয়া নাই। বাট আমাদের নিয়ম অনুযায়ী B2+ এর ঘনমাত্রা লিখলেও B2+ এর ঘনমাত্রা যেহেতু দেয়া নাই প্রশ্নে, দেয়া না থাকলে আমরা সেটাকে এক ধরেই ম্যাথ করব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আর আর তোমার নিচে তো যেহেতু হবে বিক্রিয়ক, সো বিক্রিয়কে যেহেতু একটা আয়ন, সো আমরা একটা এই যেইটা আছে আমরা সেটাই লিখবো। সো B3+, তার পাওয়ার হিসেবে যাবে তার মোল সংখ্যা 3। সো এর এর ঘনমাত্রা দেওয়া B3+-এ 0.1, তারপর 0.1 এর উপর কিউব দিয়ে, এটা জাস্ট ক্যালকুলেশন। সো এইটাই এইটাই হচ্ছে এই ম্যাথ আর কি। ওকে, আচ্ছা,
এখন এখানে এই বাকি দুইটা ম্যাথ, অ্যালুমিনিয়াম থেকে 3+, তারপর সিলভার প্লাস থেকে সিলভার, এটা সহজ, এটা হোমওয়ার্ক থাকবে। তারপর আয়রন থেকে Fe2+, কপার 2+ থেকে কপার, এটাও সহজ, এটাও হোমওয়ার্ক। তারপরে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এগুলো খুবই সহজ। ওকে, এগুলা এই প্রতিটা ম্যাথ সলভ করবা। তারপরে এইখানে অ্যালুমিনিয়াম থেকে 3+, তারপর টিন 2+ থেকে 2, এটা সহজ, এটাও সহজ। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের শেষের এই দুইটা ম্যাথে এইখানে হচ্ছে হাইড্রোজেন এই তড়িৎদ্বার আছে। সো এখন যদি এখানে আংশিক চাপ দেয়া আছে, সো এখানে আমাদের চাপটা গুণ করতে হয়। সো এই দুইটা ম্যাথ আমরা একটু করি। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, তো আমাদের অ্যানোড রিয়াকশন, এটা কি হবে? অ্যানোড রিয়াকশন হচ্ছে Fe থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+, তারপর H+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা হাইড্রোজেন, বাট এটা তো একটা পরমাণু হিসেবে তো থাকা সম্ভব নয়, সো এটা H2 হিসেবে থাকবে। সেই জন্য এখানে দুই তোমার গুণ করে দেয়া লাগবে। সো এটা হচ্ছে আমাদের ক্যাথোড রিয়াকশন। ওকে, তাহলে সেল রিয়াকশন হবে Fe থেকে 2H+, আর Fe2+, আর এখানে হাইড্রোজেন। সো এইখানে আমাদের ব্যবহৃত হচ্ছে দুইটা ইলেকট্রন। ওকে, সো আগে আমরা E0 সেল এই মানটা বের করে নিই, যেহেতু এটা লাগে। সো এটা হচ্ছে আমাদের অ্যানোডের জারণ বিভব, এবং এই ক্যাথোডের বিজারণ বিভব। সো এখানে অ্যানোডের জারণ বিভব দরকার, যেহেতু আয়রন এইখানে আহ, এইখানে আমাদের ব্যবহার করা হয়েছে। সো এখানে তোমার প্রশ্নে এটা যদি ক্লিয়ারলি দেখা যায়, তাহলে এখানে তোমার মান দেওয়া Fe2+ থেকে Fe, মানে বিজারণ বিভবের মান দেওয়া। সো যেহেতু আমাদের জারণ বিভব দরকার, সো এটা এখন যেহেতু বিজারণ বিভব -0.44, জারণ বিভব হবে +0.44 ভোল্ট। আর এখানে তোমার ক্যাথোড হিসেবে কে আছে? হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভব শূন্য, এটা কালকে লিখে দিছিলাম, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে হাইড্রোজেন ওই তড়িৎদ্বারের জারণ অথবা বিজারণ বিভব দুইটাই শূন্য, সো এটা হচ্ছে 0.44 ভোল্ট। তাহলে আমাদের নানস্টের যে সমীকরণ, এটা হবে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF লন কিউ। ওকে, সো এটা হচ্ছে 0.44 মাইনাস 8.314। টি যদি দেয়া না থাকে 25°C বা 298 কেলভিন, সো এটা হচ্ছে 2, এইখানে 96,500। ওকে, লন। এখন দেখো উৎপাদের ঘনমাত্রা, মানে Fe2+ এর ঘনমাত্রা ডিভাইড বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, বা আমাদের বিক্রিয়কে এই যেটা থাকবে আয়ন তার ঘনমাত্রা। সো এখানে যদি মোল সংখ্যা 2, হাইড্রোজেনের 2। এখন এইখানে খেয়াল করো, এখানে মেইনলি চাপ তোমার কার এখানে দেয়া আছে? চাপ দেয়া আছে হাইড্রোজেনের, চাপ কিন্তু দেয়া আছে হাইড্রোজেনের। সো এইখানে যেহেতু হাইড্রোজেন উৎপাদে আছে, তো এইটা অবশ্যই তুমি যে এইখানে উৎপাদ লিখবে সেইখানে গুণ দেওয়া লাগবে। মানে এইখানে তোমার ইনটু পি অফ হাইড্রোজেন, এই যে
চাপকে তো এখানে পি দ্বারা তো প্রকাশ করা হয়, পি অফ হাইড্রোজেন। পরিবেশ রসায়ন যদি মনে থাকে, এই যে ডাল্টনের আমরা যখন সূত্রগুলো এই পড়ছিলাম, ডাল্টনের এই চাপের সূত্র, এই তখন কিন্তু আমরা চাপকে এইভাবে প্রকাশ করতাম, মানে আমাদের যেটা এই পার্শিয়াল চাপ আর কি, সেইটাকে আমরা কিন্তু এইভাবে লিখতাম। ওকে, এটা বুঝছো? হ্যাঁ। আবার তুমি যদি এখানে এই প্লাস দিতা, এই সেই ক্ষেত্রে এটা কি হইতো? 8.314, 298, 2 × 96,500। সো প্লাস দিলে আমরা জানি এটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস দিলে বিক্রিয়ক থাকবে এইখানে, আমাদের লবে থাকবে বিক্রিয়ক, আর সরি এখানে লন দেওয়া হয়নি, লন যদি প্লাস দাও, লবে থাকে বিক্রিয়ক আর আমাদের নিচে থাকে উৎপাদ। সো এখন আমরা যেহেতু নিচে লিখবো উৎপাদ, সো যেহেতু হাইড্রোজেনের এটা, আচ্ছা সরি, এখানে যেহেতু হাইড্রোজেন উৎপাদে আছে, তো তুমি যেইখানে উৎপাদ লিখবা সেইখানে অবশ্যই এর চাপটা গুণ দেওয়া লাগবে। এটা কিন্তু খেয়াল রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখন আমরা আর এখানে এই মানগুলা না লিখি, আমরা যদি ডিরেক্ট এখানে ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 0.44 মাইনাস 314, 298, 2 × 96,500 লন। এইখানে তোমার উপরে যাবে Fe2+ এর ঘনমাত্রা, Fe2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.2। তারপর হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেনের যে চাপ এইটা হচ্ছে 0.5। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, তোমার যদি সামনে এই যে এটা H2 এর সামনে এইখানে যদি কোনো একটা কিছু গুণ আকারে থাকতো যদি, তাহলে এটা কিন্তু এর এই চাপের এই পাওয়ার হিসেবে যাবে কিন্তু। এই জিনিসটা খেয়াল রাখবা, যদি এইখানে এর কোনো তোমার এই মূল সংখ্যা যদি এর গুণ আকারে থাকে, তাহলে এইটা এর চাপের পাওয়ার হিসেবে যাবে। এইসব জিনিস নোট খাতায় এই সাইড দিয়ে লিখে রাখবো। ওকে, আর এখানে তুমি নিচে হবে H+। H+ এর ঘনমাত্রা কত? 0. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.4287 ভোল্ট। 0.428, তুমি একটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে আরো একটা ম্যাথ আছে, এটাও করি। হ্যাঁ, এটা এখানে এখানে খেয়াল করো। ওকে, সো আমরা আগে সেল রিয়েকশনটা লিখি। সো এটা হচ্ছে অ্যানোড, আর এটা হবে ক্যাথোড। সো এইখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে H+, বাট এটা তো সম্ভব না, এখানে দুইটা আসবে, এখানেও দুইটা আসবে, আর এটা আসবে H2 হিসাবে। ওকে, সো এখন এটা তো সমতা অবস্থায় নাই, 1, 2, সো 1 × 2, 2 × 3,
তাহলে এটা আসবে 2 ক্রোমিয়াম, 6 ইলেকট্রন, 2 ক্রোমিয়াম, এটা 3+, তারপর এখানে আসছে 6 দ্বারা গুণ করলে 6টা H+, 6টা ইলেকট্রন, আর এখানে আছে 3H2। ওকে, তাহলে আমাদের সেল রিঅ্যাকশন হবে প্রথমে 2টা ক্রোমিয়াম, তারপর এখানে 6টা হাইড্রোজেন, তারপর এইখানে 2 ক্রোমিয়াম 3+, আর এইখানে হচ্ছে 3টা হাইড্রোজেন। ওকে, এখন আমাদের যেহেতু ই নট সেল এটা লাগবে, সো এটা আমরা বের করে রাখি। ই নট সেল, এইটা হবে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। সো অ্যানোড এইখানে ক্রোমিয়াম, এটা জারণ বিভব। ওকে, সো এইখানে তোমার প্রশ্নে দেওয়া, এখানে ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম, মানে এটা বিজারণ বিভব দেওয়া, সো আমাদের জারণ বিভব নিলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে ক্যাথোড হিসেবে যেহেতু তো হাইড্রোজেন, সো এটার 0, অতএব এটা 0.74 ভোল্ট। ওকে, এখন আমাদের যেটা নাস্ট এই সমীকরণ, এটা অবশ্যই লিখবা যে নাস্টের সমীকরণ থেকে পাই ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল RT/NF লন কিউ। ওকে, সো ই নট সেল হচ্ছে 0.74 মাইনাস 8.314298। এটা কত? এইখানে কত? হচ্ছে এখানে 6। এখানে 6 না? এটা কিন্তু অবশ্যই ভালোভাবে হ্যাঁ, খেয়াল করতে হবে। ওকে, সো এটা হচ্ছে 96,500 লন। এখন খেয়াল করো উৎপাদের, এইখানে আমাদের এই কি কি আছে। So, একটু আগে এই যেটা বললাম ওইটা এই ম্যাথে এখানে পেয়ে যাবা। দেখো উৎপাদের আমাদের আছে এখানে ক্রোমিয়াম 3+, এটার ঘনমাত্রা এর পাওয়ার হিসেবে যাবে 2, এবং যেহেতু হাইড্রোজেনের চাপ দেওয়া আছে, হাইড্রোজেনের চাপ যেহেতু দেওয়া আছে, সো এটা হবে পি অফ হাইড্রোজেন, মানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের আংশিক চাপ। এখন এর পাওয়ার হিসেবে অবশ্যই 3 যাবে, কারণ এটার মোল সংখ্যা 3 এইখানে আছে, যেটা এই ম্যাথের মধ্যে এই কিছু এখানে এই। আচ্ছা, এখন আমি তো বোঝার জন্য এখানে 2 দিয়ে রাখছি, বাট এখানে তো 2 থেকে গেছে। Wait, এটা কোন স্লাইড? এইখানে 2 তো এইখানে থাকবে না, এইখানে জাস্ট বোঝানোর জন্য এটা দিয়েছিলাম। ওকে, হ্যাঁ, এখন এখন এই আবার নিচে আসবে বিক্রিয়ক। সো এখানে বিক্রিয়কে আয়ন আছে শুধুমাত্র একটাই, এটা আছে শুধুমাত্র H+, এর পাওয়ার হিসেবে যাবে 6। এইটা লেখা খুবই ইম্পর্টেন্ট, মানে এই সমীকরণটা তোমার মানে কিউ এর মান কি হবে এইটা লেখা বুঝতে পারা অনেক ইম্পর্টেন্ট, সো এগুলো ভালোভাবে খেয়াল রাখবা। ওকে,
এখন Cr3 প্লাস এটা ঘনমাত্রা দেওয়া 0.05 এর উপর স্কোয়ার, তারপর হাইড্রোজেনের চাপ দেওয়া কত 0.6 atm এর উপর কিউব, তারপরে ইস প্লাসের ঘনমাত্রা কত দেওয়া 0.25, এর পাওয়ার হিসেবে যাবে 6। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশন করো এটা 10। এখানে কি সবকিছু লেখা কি এখানে ঠিকঠাক আছে? অ্যান্সার তো আসে 0.7366, বাট এখানে বইয়ের সাথে তো অ্যান্সার মিললো না। এখানে তো কোনো ভুল নাই, অ্যান্সার মিললো না। 0.74, 0.74 ক্রোমিয়াম 3 প্লাস, দুইটা ইলেকট্রন। তাহলে একে গুণ দেওয়া লাগবে প্রথমে 2 দ্বারা, তারপরটাকে 6 দ্বারা, না সরি 3 দ্বারা। হ্যাঁ, এখানে সবকিছুই তো ঠিক আছে আই গেস। এইখানে 0.74 আর এটা আছে 0, তাহলে 0.74ই থাকবে। আচ্ছা দাঁড়াও, এটা আর একটু ক্যালকুলেশন করে নিই। 0.05 এর উপরে স্কোয়ার ইন্টু 0.6 এর উপর কিউব ডিভাইড বাই, আসবে এইচ প্লাস বিক্রিয়ক। সো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা দেওয়া 0.25, এর পাওয়ার হচ্ছে 6 লন। অ্যান্সার ওকে, 8.314। আর এটা হচ্ছে 298, নিচে 6 × 96,500, 0.74 মাইনাস অ্যান্সার। হ্যাঁ, এটাই তো অ্যান্সার আসে। ওকে, এটাই অ্যান্সার, 0.7366, এত ভোল্ট। ওকে, এটাই অ্যান্সার। ওকে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখন আমরা কয়েকটা টেস্ট পেপারের কয়েকটা ম্যাথ সলভ করি। এটা ঢাকা বোর্ড 2022-এ, অর্থাৎ এই যেই বছর আমরা এই পরীক্ষা দিছি এবার আসছে, হ্যাঁ? ওকে, এখন ক এবং খ এই দুইটা হচ্ছে জৈব যৌগের। So, আমরা তো এখন পর্যন্ত জৈব যৌগ তো পড়ি নাই, সেই জন্য জৈব যৌগ পড়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো ষষ্ঠ সৃজনশীলে দেখা যাবে যে ক খ জৈব যৌগের দিয়ে রাখছে। সেই জন্য সমস্যা আসলে। So, এই যে এই গ নাম্বার, এই ম্যাথটা সম্পর্কে ওই দিন বলছিলাম যে এইখানে দ্রবণের এই ঘনমাত্রা কত হবে, এই টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমি যদি এখানে এই এই সেট আপটা যদি একটু আঁকাই নেই। এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে নিকেল নাইট্রেটের এটা দ্রবণ দেয়া, এটা 500 মিলিলিটার।
1 মোলার একটা এখানে দ্রবণ আছে। ওকে। আর এইখানে বলছে 3.5 এম্পিয়ারের বিদ্যুৎ এইখান দিয়ে প্রবাহিত হয়। আর এইখানে দেওয়া E0 অফ নিকেল 2 প্লাস থেকে নিকেল, যেটা দেওয়া -0.25 ভোল্ট। আরেকটা দেওয়া E0 অফ জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, এটা দেওয়া -0.76 ভোল্ট। ওকে। এখন এইখানে বলছে যে উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালানোর পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে। সো এটা আমরা কিভাবে সলভ করব? এটা তো ওই দিন একবার বুঝাই দিছিলাম আবার। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে প্রথমে এটা লিখবা যে নিকেল নাইট্রেট, এটা বিয়োজিত হইলে এটা কি হয়, নিকেল 2 প্লাস আয়ন এবং দুইটা হবে নাইট্রেট আয়ন। সো এখানে আমাদের নাইট্রেট নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমাদের এখানে নাইট্রেটের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে নিকেলের। সো এইটার 1 মোল সমান এরও 1 মোল। তাহলে এইটার ঘনমাত্রা যা হবে এইটার ঘনমাত্রা তাই হবে, এটা তো ওই দিন বুঝেছিলাম। ওকে, তাহলে এখন আমাদের নিকেল 2 প্লাস আয়নের ঘনমাত্রা যা, নিকেল নাইট্রেট দ্রবণের ঘনমাত্রা তাই। ওকে। সো নিকেল 2 প্লাসের আমার প্রাথমিক যে ভর, নিকেল 2 প্লাসের প্রাথমিক ভর, এটা আমরা আমরা যদি মোল সংখ্যা জানি, আমরা জানি মোল সংখ্যা সমান এই ঘনমাত্রা ইনটু আয়তন। এর এই ঘনমাত্রা দেওয়া 1 মোলার এবং আয়তন দেওয়া 500 মিলিলিটার, বাট এই সূত্রে এটাকে লিটারে লিখতে হয়, তো 500 মিলিলিটার সমান 0.5 লিটার। সো এটা হবে 0.5 মোল। ওকে। এখন এখানে দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু নিকেলের ভর দেওয়া নাই, সো এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা অনেকবার বলছিলাম। সো নিকেলের ভর কত বলো তো? মনে আছে? না। এটা হচ্ছে 58.7। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 29.35 গ্রাম। সেই পরিমাণ নিকেল বিদ্যুৎ এই চালনা করার আগে বা তড়িৎ বিশ্লেষণের আগে এই পরিমাণ নিকেল আমাদের দ্রবণে আছে। ওকে। আচ্ছা, একটু ধরো। আচ্ছা, এরপরে এখন এইখানে কি বের করবো বলো? এখানে কি বের করব এরপর? এগুলো মনে নাই? হুম। না। রিভিশন দিয়ে রাখবো না এখানে? এখানে খেয়াল করো, এখন এখন আমাদের বের করা লাগবে যে কি পরিমাণ এই নিকেল আমাদের ক্যাথোডে গিয়ে এ, জমা হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ক্যাথোডে জমাকৃত নিকেলের ভর, এটা সূত্র কি, যে কি পরিমাণ জমা হবে এটা কোন সূত্র দিয়ে বের করে? এটা কোন সূত্র দিয়ে বের করে?
ইয়া দি না কি বলতে এটা মনে নাই? তুমি অন্য চ্যাপ্টার পড়তেছো, ঠিক আছে, বাট যেই চ্যাপ্টার চলতেছে সেইগুলো তো রিভিশন দিয়ে আসবা। না হলে তো এইভাবে পড়ে লাভ হবে না। তুমি তো এখন ক্লাস শুধু দেখতেছো, এখন তুমি যদি না বুঝো তো এইভাবে পড়ে তো লাভ নাই। তুমি অন্য চ্যাপ্টার রিভিশন দাও যে ঠিক আছে, বাট রানিং চ্যাপ্টার তো রিভিশনের উপর রাখবা তো। ওকে, সো এটা আমরা বের করবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি এই সূত্র দিয়ে, যেখানে জেড হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং এটা হচ্ছে তুল্য ভর ডিভাইড বাই 96,500। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র। আই এখানে দেওয়া হচ্ছে 3.5 এম্পিয়ার, আর এখানে টি দেওয়া আছে 1 ঘন্টা এখানে প্রশ্নে বলা, তাহলে এটা হচ্ছে 3600 সেকেন্ড। সো এইখানে তোমার তুল্য ভর হচ্ছে এর ভর ডিভাইড বাই, এখন নিকেল যেহেতু 2+ আয়ন, সো এর এই তুল্য সংখ্যা হবে 2, তাহলে আমরা জানি তুল্য ভর সমান হচ্ছে এর ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা, আবার এখানে ডিভাইড বাই 96,500। সো এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3600, 8.7 ডিভাইড বাই 2। সো এখানে জমাকৃত নিকেলের এখানে ভর হচ্ছে 8322 গ্রাম। ওকে, সো এখন তোমার দ্রবণের প্রাথমিক অবস্থায় এই ছিল এখানে ডাব্লিউ গ্রাম, মানে 29.35 গ্রাম, আর এইখানে তোমার এই জমাকৃত যেটা ভর, এই আমরা যদি এটাকে ডাব্লিউ ড্যাশ দেই তাহলে এখানে জমাকৃত ওই এখানে ভর হচ্ছে এটা। তাহলে আমাদের এই দ্রবণে, এখন এই দ্রবণে আমাদের এই যতটুকু ভর বাকি থাকবে, তাহলে এই দ্রবণে এই বাকি এইটার ভর, তাহলে আমাদের নিকেলের ভর হবে নিকেল 2+ এর ভর। এটাকে যদি আমরা W1 লিখি, তাহলে যে পরিমাণ ছিল শুরুতে আর এইখানে যে পরিমাণ এই ক্যাথোডের মধ্যে জমা হবে, আচ্ছা একটু ধরো। ওকে, এখন এইখানে খেয়াল করো, তাহলে এইখানে আমাদের এই দ্রবণে এই বাকি যে নিকেল থাকবে, এটা হচ্ছে আমাদের দ্রবণে এই প্রাথমিকভাবে এই যেটা ছিল আর আমাদের যেটা জমা হবে ওইটার বিয়োগফল। সো এটা হচ্ছে 3.8322 গ্রাম। ওকে, সো এটা বিয়োগ করলে কত আসে? 29.35 মাইনাস 3.8322, এটা হবে 25.5178 গ্রাম। ওকে, সো এই পরিমাণ
নিকেল এখন দ্রবণে বাকি থাকবে, সো এইটা দিয়ে এখন আমরা অবশিষ্ট নিকেলের ঘনমাত্রা বের করতে পারবো। সো এইটার এই মোল সংখ্যা এখন এই কত হবে? অবশিষ্ট নিকেলের মোল সংখ্যা N2, এটা হবে এটার ভর ডিভাইড বাই এম। সো এটা 25.5178 ডিভাইড বাই এর ভর হচ্ছে 58.7। সো এটা হচ্ছে 0.4347 মোল। তাহলে এই পরিমাণ নিকেল আ- এই আমাদের দ্রবণে আছে। সো এখন দ্রবণের এখানে ভি হচ্ছে 50 ml। ভি তো এখানে তোমার চেঞ্জ হয় নাই, তো তোমার পরিবর্তিত এই ঘনমাত্রা এটা কি হবে? এখানে পরিবর্তিত ঘনমাত্রা এস ড্যাশ, আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি, হলে এস হবে এন ডিভাইড বাই ভি, সো N2 ডিভাইড বাই ভি। N2 হচ্ছে 0.4347, এখানে ভি এর মান হচ্ছে 0.5, 0.4347 ডিভাইড বাই 0.5, সো এটা হবে 0.8692।